তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের ভিতরে শুরুর দিকে কিছু সূত্র আছে, যেমন ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র কি? ফ্যারাডের সূত্র হচ্ছে ওই যে হচ্ছে আমরা করি না, কি বলে, এখানে ওই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেই না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেই, তারপর হচ্ছে এখানে একটা অ্যানোড থাকে, হ্যাঁ একটা অ্যানোড থাকে, তারপর হচ্ছে এখানে একটা ক্যাথোড থাকে, ঠিক আছে। ক্যাথোড কেন দেওয়া হয়? ক্যাথোড দিয়ে হচ্ছে এখানে কি করা হয়, ক্যাথোডের মধ্যে হচ্ছে ধাতু জমা হয়, তাই না? এটা ব্যাটারির মাধ্যমে সংযুক্ত করা হয়, ক্যাথোডের ভিতরে ধাতু জমা হয়, বুঝতেছো তো? ক্যাথোডের ভিতরে কীভাবে ধাতু জমা হয় 9-10 পড়ছিলা, ঠিক আছে। তো ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয়, এটা মানে ওই পরিমাণ বা ভর বের করার সূত্র হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে বের করছে, ঠিক আছে। সেই সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু, ডাব্লিউ মানে কি? ভর। ক্যাথোডে কতটুকু পরিমাণ ধাতু সঞ্চিত হইল। হ্যাঁ পারো তো। হ্যাঁ 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 রেকর্ড হবে, হ্যাঁ সবই রেকর্ড হবে। ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইডি, ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইডি তোমার হেসিরেট করা লাগবে না, আমি একদম হ্যাঁ হ্যাঁ না না চ্যানেল ট্যানেল নাই, ছোটো ভাইকে দিব ক্লাস, ও তোমার সাথে পরীক্ষা দেয়। ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইডি, ঠিক আছে। তো ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে ভর, ডাব্লিউ হচ্ছে ভর, কতটুকু হচ্ছে সঞ্চিত হইল। হ্যাঁ আইটা কি? আই হচ্ছে কতটুকু তড়িৎ প্রবাহ, হ্যাঁ আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, মানে হচ্ছে আই ইকুয়ালস টু ওই যে অ্যাম্পিয়ার দিয়ে যেটা দেওয়া থাকবে, যদি বলে যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই 5 অ্যাম্পিয়ার, সেই 5 হচ্ছে আই, ঠিক আছে। এবং টিটা কি? টি হচ্ছে সময়, মানে আমরা সেকেন্ডে নিব, এটা 5 মিনিট বলা থাকলে 5-6-300 সেকেন্ড লিখবো, এইভাবে লিখবো, বুঝছো? আর জেডটা কি? এটা হচ্ছে গিয়ে আচ্ছা দাঁড়াও, এটার আরেকটা সূত্র আছে, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে জেড কিউ, জেড কিউ, কিউটা কি? কিউ হচ্ছে কুলম্ব, কতটুকু আধান বা কতটুকু চার্জ প্রবাহিত হলো এই তারের মধ্য দিয়ে, এই যে তারের মধ্য দিয়ে কতটুকু আধান বা কতটুকু চার্জ প্রবাহিত হলো সেটা হচ্ছে কিউ বা আধান। তো এই কিউ এর মান হচ্ছে দেওয়া থাকবে কুলম্বে, দেওয়া থাকবে কুলম্ব, বলবে যে এত কুলম্ব, ও কিউ দ্বারা না, এটা হচ্ছে সি দ্বারা লেখা হয়, এত কুলম্ব, এভাবে লেখা থাকবে। যাই হোক, তো এই যে সূত্রটা কেউ যদি দুই ভাগে ভাগ করা যায়, ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইডি আর হচ্ছে কিউটি, সরি জেড কিউ। কিউ হচ্ছে আধান বা চার্জের পরিমাণ, আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আর টি হচ্ছে সময়। আর জেডটা কি? জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আবার কী জিনিস? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার একটা সূত্র আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার গ্রাম পারমাণবিক ভর বাই জুল ইন্টু, হ্যাঁ আচ্ছা। তো এই জেটের মান বের করার সূত্রটা কি? জেটের মান বের করার সূত্র হচ্ছে, উপরে হচ্ছে পারমাণবিক ভর, উপরে হচ্ছে কি? পারমাণবিক ভর, উপরে হচ্ছে পারমাণবিক ভর, নিচে হচ্ছে যোজনী ইন্টু, যোজনী ইন্টু 96500, তাই না? 96500, এই যে এটা হচ্ছে জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, বুঝছো? এই হলো অবস্থা। তো এইভাবে হিসাব নিকেশ করে তারপরে বের করতে হবে, উপরে পারমাণবিক ভর, নিচে যোজনী ইন্টু 96500। আচ্ছা ঠিক আছে, এই গেল ফ্যারাডের প্রথম সূত্র, এটাতে কিন্তু আসে, এটাতে কিন্তু আসে, গতে প্রশ্ন আসে। সামনে যাই আমরা, যেমন এই যে দেখো, এই ম্যাটটা দেখো, 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার, এই পেশানো প্রশ্নটা কি? 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার, 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে তড়িৎ কি পরিমাণ কপার সঞ্চিত হবে? হ্যাঁ কি পরিমাণ কপার সঞ্চিত হবে, কি পরিমাণ কপার সঞ্চিত হবে। তাহলে এটা হচ্ছে, তাহলে দেখো কি কি দেওয়া আছে, অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার দেওয়া আছে? 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। কত সময় ধরে দেওয়া? 60 মিনিট, 3600 সেকেন্ড, 60 মিনিট, তাহলে 636 সেকেন্ড, ঠিক আছে। আর কি আছে? আর হচ্ছে কপার সালফেট বলছে, তাহলে কপারের 63.5, হ্যাঁ কপারের হচ্ছে সরাসরি জেড লিখে ফেলি, জেড। তো এটার সঙ্গে তুল্যাঙ্ক কী হবে? আর হচ্ছে উপরেও যাবে কি পারমাণবিক ভর, আর পারমাণবিক ভর কত? 63.5। এটা কিন্তু পরীক্ষা মানে প্রশ্নের দেওয়া নাও থাকতে পারে, এটা মুখস্থ রাখো। কপারের ক্ষেত্রে 63.5, তারপর হচ্ছে এই যে আয়রনের ক্ষেত্রে হচ্ছে 55.85, মুখস্থ রাখো। কপারের জন্য তো 63.5। তারপরে আরেকটা হচ্ছে
সিলভার এজি সিলভারের জন্য হচ্ছে 107 দশমিক কত দেখো দিই 885 বা এরকম সামথিং হবে 107 কই এই যে 86 বা 87 107.87 বুঝছো এই তিনটা মাস্ক মুখস্থ রাখো এগুলো কিন্তু লাগে আচ্ছা যাই হোক আমরা আবার ফেরত আসি এখানে তাহলে উপরে হচ্ছে পারমাণবিক ভর নিচে হচ্ছে যোজনী কপার সালফেটের যোজনী কত যোজনী মানে হচ্ছে কয়টা ইলেকট্রনের হচ্ছে আদান প্রদান হলো এই যে সিইউ না CuSO4 সালফেটের যোজনী 2 তাহলে কপারের যোজনী এখানে 2 আছে 2 হচ্ছে এই জন্য কিছু লেখা হয় নাই ঠিক আছে তাহলে কপার সালফেটে এখানে কপারের যোজনী হচ্ছে কত 2 যোজনী 2 ইন্টু 96500 ঠিক আছে 96500 এই 96500 কে 1 ফ্যারাড বলা হয় এত কুলম্বকে হচ্ছে 1 ফ্যারাড বলা হয় এটা একটা বেসিক কোশ্চেন যে 1 ফ্যারাড বলতে কি বোঝায় 1 ফ্যারাড বলতে বোঝায় হচ্ছে 96500 কুলম্ব এটা বোঝায় ঠিক আছে দেখো এখন ক্যালকুলেশন করলে দেখবো যেখানে একটা মান আসছে কত আসছে দেখো দি 965 এর মান কই উত্তরের দিকে এটা কপার সালফেট সবটা মনে হিসাব করছে একসাথে লিখছে প্রশ্ন কি চাইছে কি পরিমাণ কপার সঞ্চিত হবে কি পরিমাণ কত গ্রাম আচ্ছা তাহলে আমরা একসাথে লিখে ফেলি W হচ্ছে ZIT তোমার ক্যালকুলেটর কই এখানে মান বসাই দিই 2 ইন্টু 96500 এটা হচ্ছে 63.5 ইন্টু আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার সময় হচ্ছে 3600 সেকেন্ড কত পাশে দেখো 5.92 গ্রাম মিলছে অ্যান্সার মিলছে তাহলে এইভাবে হচ্ছে এই ম্যাথগুলো করতে হবে দেখি স্টোরেজ কত হতে 128 জিবি স্টোরেজ তো দেখি না আর একটু বেশি দিলে ভালো হইতে সমস্যা নাই এগুলো তো আবার ডিরেক্ট করে দিব দেওয়ার পরে দ্রবণ আয়নিক যুগের তৈরি বিশ্লেষণ ইলেকট্রিক এটা কি চার্জ লাগে দিবে হ্যাঁ তো আলাদা নাকি এটার সাথে এটা ওই তো টাইপ সি এখানে এটা করলে টাইপ সি এটা ওইটার সাবজেক্ট দিয়ে এটার সাবজেক্ট দুটো টাইপ সি তড়িৎ রাসায়নিক সারি এই দেখো এই শাড়িটা তো তোমার মনে রাখতে হবে এটা ভারী ভারী পারো কিভাবে মনে রাখতেছো বলো তো এটা ছন্দ দিয়ে একটা বলো সমস্যা নাই তো আমরা তো শুধু লিকে কাদা মেগাই বাড়িলো যেটা আমি লিকে বা আছে আমি তো এখন লিকে বা কানা মেগাই বাড়িলো এলো মনে যেন ফিরে তোমার সিরিয়ালে মনে রাখতে হবে তো বেশি কোনো যদি ছন্দ তো তুমি ঠিকই বলছিলা আমি কি মনে করছি কারেক্ট করে দেন আপনি কি আমি জানো কি ছন্দ দিয়েছিলাম ছন্দটা ভালো করে খেয়াল নেই আমারও ভালো করে খেয়াল নাই আমার ওটা দেখতে হবে পিডিএফ এর মধ্যে মনে আছে মনে হয় যেন কোথাকার রসায়ন হাজি আজ আমার হাজি আজি পেটাবে আমায় হ্যাঁ এরকম আছে রসায়ন কপার এগুলো নিচে নিচে কেন উপরের কোনো উৎস থেকে এই সব ধাতু এইচটুকে অপসারণ করতে পারবে লিকে বাড়ি কেনাতে ম্যাকগাইভার এলো ম্যানিলাতে যেন কবে ফিরে ক্যাডার কনিসনকে পাবে হায় কালো আজি যাচ্ছে পেটাবে আমায় লেখা রাখবে এটা তুমি মুখস্থ করবো আজকে মাস্ট খাতা লেখো লিকে বাড়ি কেনাতে
হুম 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 হুম। লেখো লিকে বাড়ি কেনাতে লিকে বাড়ি কেনাতে ম্যাকগাইভার এলো ম্যানিলাতে। ম্যাকগাইভার এলো ম্যানিলাতে যেন কবে ফিরে, যেন কবে যেন কবে ফিরে ক্যাডার কনিসনকে পাবে হায়। কমিশন হুম হ্যাঁ পাবে হায় কালো হাজি আজ পেটাবে আমায়। কনিসনকে পাবে হায় কালো হাজি আজ পেটাবে আমায়। আর্জেন্টিনা জিতে হাইরা গেল আপনার অনুভূতি কেমন? কোনো অনুভূতি নাই, আপনার অনুভূতি কেমন? কোনো অনুভূতি নাই, খুব বাজে খেলছে, হারবি। ভাই লাস্ট মিনিটে বেজে কিছু করবো না। ও কইরা তো দিছিলই, খালি শর্টটা অন টার্গেট হয় নাই, অন টার্গেট হলে তো গোল হয়ে গেছিল। মেসি কি প্রথম দিকে খেলে নেই? খেলছে তো, মেসি বলই বা নাই, মেসির কাছে বল দিতে দিছে। স্পেন যেই পরিমাণ ডমিনেটিং খেলছে, হ্যাঁ একটু পরে পরে তো ইয়া গেছে অ্যাটাক করছে। শুধু স্পেনের ইয়া ছিল না দেখা, ফিনিশার ছিল না দেখে, নাহলে গোল হইতো 10টা। বুঝছো কি বলছি? আচ্ছা এবার দেখো লিকে বাড়ি কেনাতে, লিতে লিথিয়াম, কেতে হচ্ছে কে মানে পটাশিয়াম, ঠিক আছে, কেতে হচ্ছে কে মানে পটাশিয়াম। তারপরে বাড়িতে কি হবে, বাড়িতে হবে ব্যারিয়াম, বিকে হ্যাঁ বিএ ব্যারিয়াম। তারপর কে নাতে, কে নাতে হচ্ছে কে, এই কেতে হচ্ছে সিএ ক্যালসিয়াম, সিতে ক্যালসিয়াম, আর এই নাতে হচ্ছে ইয়া সোডিয়াম বা এনে। ম্যাকগাইভার দিয়ে ম্যাগনেশিয়াম, ম্যাকগাইভার দিয়ে হচ্ছে ম্যাগনেশিয়াম এমজি। এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম, এল ওকে অ্যালুমিনিয়াম। তারপরে ম্যানিলা দিয়ে হচ্ছে, ম্যানিলা দিয়ে হচ্ছে ইয়া ম্যাঙ্গানিজ, ম্যানিলা দিয়ে হচ্ছে এমএন ম্যাঙ্গানিজ। ওকে জিঙ্ক যেনতে হচ্ছে জিঙ্ক, যেনতে হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কের আরেক নাম কিন্তু, বাংলা নাম কিন্তু দস্তা, ঠিক আছে, মাথায় যেন থাকে। তারপর কপার জানি কি? কবেতে হচ্ছে, এখানে কবেতে হচ্ছে ক্রোমিয়াম, এটাকে কপার মনে করো না কিন্তু, কপার কিন্তু অনেক নিচে। এই কবেতে হচ্ছে ক্রোমিয়াম, ফিরেতে হচ্ছে আয়রন আয়রন, এফি ফিরে। পেলাম। ক্যাডার দিয়ে সিডি ক্যাডমিয়াম। তারপর কনিসন, এখানে 3টা আছে। কনিসনে কোতে হচ্ছে সিও, আর নিতে এনআই নিকেল, আর সনে হচ্ছে এসএন। তাহলে কি পেলাম, সিও কোবাল্ট, তারপরে নিকেল আর এসএন, কনিসন। কনিসনকে পাবে হায়, পাবে দিয়ে হচ্ছে পিবি বা লেড, ঠিক আছে। আর এই হাই মানে হচ্ছে হাইড্রোজেন, হাই মানে হচ্ছে হাইড্রোজেন। এই হাইটাকে তুমি হচ্ছে একটা মার্ক করো এখানে, এখানে একটা মার্ক বক্স করে রাখো। হ্যাঁ তারপর কইছিলাম কালো হাজি আজ পেটাবে আমায়। তো এইবার তুমি কালো দিয়ে হচ্ছে কপার দিবা, এখানে হচ্ছে কপার, হাজিতে হচ্ছে এইচজি, তারপরে হাজি আজ এখানে লাগে এজি সিলভার, এখানে হচ্ছে পেটাবি দিয়ে লাগে প্লাটিনাম, আর আমাই দিয়ে হচ্ছে এইউ। কেজি দিয়েছে মানে আজ দিয়েছে বুঝছো? এটা দিয়েছে। আর্জেন্টিনার প্লেয়াররা তো ভাই লাস্টে কি করবে? স্পেনের প্লেয়ারের সময় না মানে কি করবে? হ্যাঁ ওরা আগে
এর থেকে মারামারি করার প্ল্যান মেসি রিটায়ার্ডের পরে তো আর্জেন্টিনার তো শেষ। শেষই তো সুরিস আমেরিকাটা কি খেলবে না খেলবে ওদের খেলা খুব বাজে খেলা এরকমই মানে সব কিছু তাদের জন্য সবগুলো গিয়ে মানে ফেয়ার অন্য মানুষ করলে সব আনফেয়ার। এই রেফারিটা যে রেফারিটা কিন্তু 22 সালে সৌদির সাথে খেলা হয়েছিল না, যেটা প্রথম ম্যাচে এই রেফারিটা ছিল সত্যি। হ্যাঁ তখনও তো হারছিল রেফারি তাও তো ছাড় দিচ্ছে, নাহলে তো প্যারাডাইস তো আরো আগে লাল কার্ড খাইতো। ফার্নান্দেস তো খাইছে, প্যারাডাইস আছে না, প্যারাডাইস ও তো আরো আগে খাইতো হিসাবে। তো রেফারি তো একটু ছাড়ই দিছে হিসাবে। লামেন্ডে একটা ফাউল করছে, পাও ঠাক একদম কি যাইতে পারে আবার একটা এটা দৌড়ে ইলেছে প্লেয়ার আমি তো খাইছি রে ওইটা এনজো ফার্নান্দেস ওই লাল কার্ড খাইছে, মানে দুটো হলুদ কার্ড খাইছে, লাল কার্ড হয়ে গেছে আর কি। এই বেলিংহাম হইলে গিয়ে এরকম একটু থাপন আসছে গাড়ে ইয়ার ওই যে আর্জেন্টিনা কোন প্লেয়ারের জন্য এভাবে একটু গাড়ে থাপন আসছিল। এই জন্য ফেসবুক দুনিয়া ভাষায় লাগছে বেলিংহামের গাইডে মেলে আর্জেন্টিনার ফ্যানরা এখন প্যারাডাইসের খেলা দেখে না। প্যারাডাইস রেফারির সামনে একটা ধাক্কা দিয়ে ফালাই দেয়, ম্যাচ শেষে হলো ইয়ারে গাভিরি মানে ফালাই দেয়, মানে মারবে পেদ্রিলি আর গাভিরি ফালাইয়া মানে পারে তোমার বস্তি পুরো বস্তি। এই ধরনের মানে এদেরকে ব্যান করা উচিত হিসাবে। আচ্ছা যেখানে ছিলাম, তো এখানে হচ্ছে আমরা এই ধাতুগুলার বা মৌলগুলার হচ্ছে পেয়ে গেলাম, একটা সক্রিয়তা সিরিজ পেয়ে গেলাম। এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। এই সিরিজের ভিতরে যারা উপরের দিকে আছে লিথিয়াম, পটাশিয়াম, ব্যারিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বুঝছো? উপরের দিকের এরা সবাই হচ্ছে তীব্র বিজারক, এরা সবাই তীব্র বিজারক। উপরের দিকের এরা সবাই তীব্র বিজারক। আমি যত উপর থেকে নিচে নামবো আস্তে আস্তে বিজারণ ক্ষমতা আস্তে আস্তে কমতেছে। উপরের দিকে তীব্র বিজারক মানে এদের বিজারণ ক্ষমতা বেশি। বিজারণ ক্ষমতা বলতে কি বোঝায়? বিজারণ ক্ষমতা বলতে বোঝায় নিজে ইলেকট্রন ত্যাগ করে আরেকজনকে ইলেকট্রন দান করবে, সেই ক্ষমতা বেশি, বুঝছো? নিজের ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা হচ্ছে অনেক বেশি, প্রবণতা অনেক বেশি। নিজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা অনেক বেশি। কথা বুঝতে পারছো? আর যত আমরা উপর থেকে নিচে দিকে নামবো বিজারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে এবং জারণ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? এবং সক্রিয়তা সিরিজে এই উপরের গুলোকে বেশি সক্রিয় কেন বলা হইতেছে? কারণ দেখো এই লিথিয়াম যে বললাম এরা তো তীব্র বিজারক। তীব্র বিজারকরা কী করে? খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে জারিত হইতে চায়, ইলেকট্রন ত্যাগ করে জারিত হইতে চায়। তো ইলেকট্রন ত্যাগ কখন করে? বিক্রিয়া যখন করতে হয় তখনই তো এরা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। কথা বুঝতে পারছো? তাহলে যে সবার আগে ক্যাটায়নে পরিণত হইতে পারবে সেই তো সবার আগে বিক্রিয়া করবে, তাই না? তো একদম উপরের দিকে লিথিয়াম, পটাশিয়াম, ব্যারিয়াম, ক্যালসিয়াম এদের হচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি। এই জন্য এরা সবচেয়ে দ্রুত ক্যাটায়নে পরিণত হয়ে সবচেয়ে দ্রুত হচ্ছে বিক্রিয়া করে। বুঝতে পারছো? সবচেয়ে দ্রুত ক্যাটায়নে পরিণত হয়ে সবচেয়ে দ্রুত হচ্ছে বিক্রিয়া করে। এই জন্য বলা হয় এরা হচ্ছে মানে অনেক বেশি সক্রিয়। তাহলে উপরের দিকের যারা আছে এরা হচ্ছে সবাই বেশি সক্রিয়, আর যতই আমরা নিচের দিকে নামবো এরা হচ্ছে তত কম সক্রিয়। বুঝছো? আর একদম লাস্টে আছে এই বা গোল্ড, এরা হচ্ছে ও হচ্ছে সবচেয়ে কম সক্রিয়, মানে ও হচ্ছে বিক্রিয়া করতেই চায় না, ও হইতেছে ক্যাটায়নে পরিণত হইতেই চায় না। যদি আবার যদি একটা পাত্রের মধ্যে যদি হচ্ছে আমরা কতগুলো ধাতু নেই, যেমন ধরো এখানে মানে কতগুলো আয়ন নেই, লিথিয়াম আয়ন, তারপরে লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, তারপরে একইভাবে যদি নিকেল আয়ন, এগুলো যদি নেই, হ্যাঁ, তো যারা হচ্ছে সবচাইতে বেশি সক্রিয় ছিল, যেমন লিথিয়াম সবচেয়ে বেশি সক্রিয় ছিল, এ হচ্ছে লিথিয়াম আয়নে পরিণত হইতে চাইছে, ঠিক আছে? আর ওর নিচে যেগুলো আছে যেমন সোডিয়াম, নিকেল তো এই তিনজনের ভিতরে সবার নিচে, তাহলে ওর হচ্ছে এই আয়নে পরিণত হওয়ার চাওয়া এবং প্রবণতা সবচেয়ে কম ছিল। তো সুতরাং ও সুযোগ পাইলে কিন্তু ও আয়ন থেকে আবার ধাতুতে ফিরে চলে যাবে। আমি যদি এখানে একটা ইলেকট্রন দান করি, এটার ভিতরে যদি একটা ইলেকট্রন যদি দেই এখানে, তাহলে এই ইলেকট্রনটা সবার আগে নিকেল গ্রহণ করবে। বুঝতে পারছো কেন? কারণ নিকেল ধাতু সবচেয়ে কম সক্রিয় ছিল এই তিনজনের ভিতরে। তাহলে নিকেল তো আয়নে পরিণত হইতেই চায় নাই, মানে হইতে চাইছে, অনেক কম হইতে চাইছে। তো তাহলে নিকেল যদি সুযোগ পায় আবার ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হওয়ার, তাহলে সে তো সেটাই করবে সবার আগে। সোডিয়াম এবং লিথিয়ামের আগে নিকেল হচ্ছে এই কাজটা সবার আগে করবে। বুঝতে পারছো? এই হলো অবস্থা, এইটা একটু জানিয়ে রাখতে হয়। তারপরে যে হাইড্রোজেনের এখানে কেন মার্ক করলাম? হাইড্রোজেনের এখানে মার্ক করলাম এই কারণে যে হাইড্রোজেনের আগের যে ধাতুগুলো আছে, হাইড্রোজেনের আগের এই যে ধাতু যেগুলো আছে এই সবগুলা,
এরা সবাই হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। মানে যেমন হচ্ছে এই যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হ্যাঁ, HCl এর সাথে যদি আমি হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়, মানে বাম পাশের এগুলা বেশি সক্রিয় যদি কাউকে বিক্রিয়া করাই, যেমন ধরো কাকে বিক্রিয়া করাবো, জিঙ্কে বিক্রিয়া করাইলাম, জিঙ্কে যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে, এখানে হচ্ছে জিঙ্ক করবে কি, হাইড্রোজেনকে সরাই দিবে, হাইড্রোজেনকে সরাই নিজে বসবে, এখানে জিঙ্ক ক্লোরাইড বানাইবে, বুঝছো? এবং হাইড্রোজেনটা হচ্ছে আলাদা হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আর যারা হাইড্রোজেনের ডান পাশে আছে বা নিচে আছে, হাইড্রোজেনের, হ্যাঁ, এটা মানে কোনো গ্লিচের মতো হবে আর কি, এটা সমস্যা না। যাই হোক, তো এই যে হাইড্রোজেনের ডান পাশে বা নিচে যারা আছে, হাইড্রোজেনের ডান পাশে বা নিচে যারা আছে, এরা হাইড্রোজেন থেকে কম সক্রিয়। এরকম কম সক্রিয় কেউ যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। যেমন H2SO4 একটা অ্যাসিড, H2SO4 একটা অ্যাসিডের সাথে যদি আমি হাইড্রোজেনের যে নিচে কে আছে, কপার, এই কপারকে যদি আমি বিক্রিয়া করাই তাহলে হচ্ছে এই বিক্রিয়াটা হয় না, তো হচ্ছে কপার হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। এই জন্য আমি হাইড্রোজেন একটা মার্ক করাইছি। আরেকটা কারণে মার্ক করাইছি, এই যে ধাতুগুলো দেখতেছো, লিথিয়াম, পটাশিয়াম, ব্যারিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলো দেখতেছো, এদের সবার হচ্ছে একটা বিজারণ বিভব আছে, একটা শক্তি আছে, শক্তিগুলোকে হিসাব করা হয়, সবার হচ্ছে এরকম বিজারণ বিভব আছে। তার মধ্যে হাইড্রোজেনের বিজারণ বিভব এবং জারণ বিভব, এই হাইড্রোজেনকে হচ্ছে 0 ধরা হয়। হাইড্রোজেনের বিজারণ বিভব হচ্ছে 0 ধরা হয়, মানে এই হাইড্রোজেনটাকে কনস্ট্যান্ট হচ্ছে একটা মানে পয়েন্ট ধরা হয়, একটা ল্যান্ডমার্ক ধরা হয় যে ও হচ্ছে 0। তাহলে হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় যারা আছে তাদের হচ্ছে ওই রকমভাবে মানগুলো আসে হাইড্রোজেনকে 0 ধরলে, আবার হাইড্রোজেনকে 0 ধরলে ডান পাশেগুলো আবার অন্যরকম আর একটা মান আসে। এই জন্য হচ্ছে এখানে একটা তোমাকে বলে দেওয়া হয়েছি, বুঝতে পারছো? আরেকটু আলো হইলে ভালো হইতো, অন্ধকার লাগছে। আচ্ছা যাক, সমস্যা নেই। তো এখন আচ্ছা, চলো এবার তড়িৎ কোষের মধ্যে চলে যাই। তড়িৎ কোষ হচ্ছে কীভাবে গঠিত হবে। আচ্ছা, তো তড়িৎ কোষ বানানোর জন্য, যে কোনো তড়িৎ কোষ হচ্ছে বানানোর জন্য হচ্ছে কী করতে হয়, এরকম হইতেছে। তড়িৎ কোষ বিভিন্ন রকমের হইতে পারে, 2 কোষ বিশিষ্ট হইতে পারে, এরকম হইতে পারে, অথবা 1 কোষ বিশিষ্ট হইতে পারে। কোষ যেমনই হোক, ধরো 1 কোষ বিশিষ্ট একটা কোষ নিলাম, কোষ যেমনই হোক, এর মধ্যে কি থাকবে, এর মধ্যে হচ্ছে একটা থাকে, অ্যানোড থাকে এবং একটা ক্যাথোড থাকে, তাই না? জি, একটা অ্যানোড আর হচ্ছে একটা ক্যাথোড থাকে। আচ্ছা, একটা অ্যানোড আর একটা ক্যাথোড থাকে। একটা অ্যানোড আর একটা ক্যাথোড থাকে। এখন তুমি বলো যে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কার মধ্যে হচ্ছে হয়, জারণ বিক্রিয়া হয়, কার মধ্যে বিজারণ বিক্রিয়া হয়, এটা জানো? অ্যানোডের জারণ, ক্যাথোডের বিজারণ। হ্যাঁ, অ্যানোডের জারণ হয়, ক্যাথোডের বিজারণ হয়। অ্যানোডে হচ্ছে জারণ হয়, অ্যানোডের জারণ আর হচ্ছে ক্যাথোডের বিজারণ হয়। তো অ্যানোডের জারণ কীভাবে হয়, অ্যানোড হিসেবে আমরা যেই ধাতুর তড়িৎদান নেই, সেই ধাতু করে কি নিজে ইলেকট্রন ত্যাগ করে, তো জারণ, ইলেকট্রন ত্যাগ করা জারণ না, জারণ মানে ইলেকট্রন ছাড়া। হ্যাঁ, তো অ্যানোডে আমরা হচ্ছে যেই ধাতুটাকে নেই, সেই ধাতু হচ্ছে নিজে ইলেকট্রন ত্যাগ করে, আর তো এখানে যদি আমরা জিঙ্কের একটা ধাতু নিতাম, জিঙ্কের একটা অ্যানোড নিতাম, জিঙ্ক কী করতো, জিঙ্ক হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে জিঙ্ক 2+ আয়নে পরিণত হইতো, বুঝতে পারছো? জিঙ্ক 2+ আয়নে পরিণত হইতো। তাহলে অ্যানোড হইতে হবে এমন কোনো পদার্থ যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে চায়, আর ক্যাথোড হইতে হবে এমন কোনো পদার্থ যেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ কম করতে চায়, ইলেকট্রন হচ্ছে গ্রহণ করতে চায়, এরকম কেউ, বুঝতে পারছো? তাহলে তুমি বলো, এই যে আমরা সক্রিয়তা সিরিজ পড়লাম, উপরের দিকেরগুলো হচ্ছে বেশি সক্রিয়, নিচেরগুলো কম সক্রিয়। অ্যানোড কি উপরের দিক থেকে কেউ হবে নাকি নিচের দিক থেকে কেউ হবে? ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাহলে নিচেরগুলা।
ইলেকট্রন ত্যাগ করতে চায়, গ্রহণের কথা কে বলছে, আচ্ছা ত্যাগ করতে চায় তাই উপরগুলা অ্যানোডের ভিতরে ইলেকট্রন ত্যাগ হবে না, হ্যাঁ, হ্যাঁ। তো অ্যানোড হইতে হবে এমন কেউ যে হচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায়, উপরগুলা ইলেকট্রন ত্যাগ করে খুব সহজজনক ক্যাটায়ন হইতে পারে, বুঝতে পারছো? তাহলে তুলনামূলকভাবে যারা উপরে আছে তারা হচ্ছে অ্যানোড হবে এবং নিচের দিকেরগুলো হচ্ছে ক্যাথোড হবে, বুঝতে পারছো? জি তো আমি যদি দেখো আমি যদি হচ্ছে ওই সিরিজটা কই জিঙ্ক এবং দেখো আমি যদি হচ্ছে জিঙ্ক এবং কপার নিয়ে যদি একটা জিঙ্ক মানে কপার আর হচ্ছে জিঙ্ক এই দুইটা ধাতুর যদি দুইটা তড়িৎদ্বার যদি নেই, দুইটা তড়িৎদ্বার নিয়ে যদি একটা কোষ বানাই, তাহলে কে হচ্ছে কে অ্যানোড হিসেবে কাজ করবে এইটা দেখে বলো। জিঙ্ক যেহেতু উপরে আছে হ্যাঁ, জিঙ্ক যেহেতু উপরে আছে, জিঙ্ক সহজে ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে জিঙ্ক হইতেছে এখানে অ্যানোড হিসেবে কাজ করবে, জি। আর কপার হচ্ছে ক্যাথোড হিসেবে হিসেবে কাজ কাজ করবে, করবে। বুঝতে পারছো? জি এবং তাহলে দেখো উপরের দিকের যারা আছে এরা তো তীব্র বিজারক, মানে এদের বিজারণ বিভব বা বিজারণ শক্তি বেশি, জিঙ্কের বিজারণ বিভব বা বিজারণ শক্তি বেশি, ঠিক আছে? জি আর হচ্ছে কপারের জারণ মানে বিজারণ বিভব বিজারণ শক্তি হচ্ছে কম, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তাহলে তুমি দেখো এখানে যেহেতু এখানে কোষেরটা বানাইছি, তাহলে এখানে ধরো অ্যানোড হিসেবে আমরা এই জিঙ্ককে ইউজ করতেছি, অ্যানোড জিঙ্ক, আর এখানে হচ্ছে ক্যাথোড হিসেবে আমরা ইউজ করতেছি হচ্ছে কপারকে, সিইউ ক্যাথোড, বুঝলা? ক্যাথোড। আচ্ছা তাহলে এই যে এইখানে বিদ্যুৎ প্রবাহিত হবে, বিদ্যুৎ প্রবাহিত হইলে আমরা জানি সেখানে একটা তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়, ই বা মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, একটা তড়িৎচালক বল বা একটা তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়, ঠিক আছে? তো সেই তড়িৎচালক শক্তির মান কেমন হবে? সেই তড়িৎচালক শক্তির মান হবে অ্যানোড যতটুকু ইলেকট্রন ত্যাগ করবে সেটাই তো ক্যাথোড যে হচ্ছে গ্রহণ করবে। অ্যানোড ইলেকট্রন ত্যাগ করে, মানে যেমন ধরো জিঙ্ক হচ্ছে ইলেকট্রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2+ আয়ন এখান থেকে দ্রবণের ভিতরে আসবে, অ্যানোড থেকে দ্রবণের ভিতরে আসবে, আর ইলেকট্রনগুলো কী হবে? ইলেকট্রনগুলো হচ্ছে এই তার বেয়ে হচ্ছে ক্যাথোডে আসবে, তারপরে ক্যাথোড থেকে আবার হচ্ছে অন্য আয়নগুলো গ্রহণ করবে, এটা না সিস্টেম? তাহলে আমি যদি তড়িৎচালক বল যদি হিসাব করতে চাই তাহলে কী করতে হবে? ও যে ইলেকট্রন ত্যাগ করতেছে, ইলেকট্রন যে ত্যাগ করে যে এখানে আসতেছে সেই ক্ষমতা এবং হচ্ছে ক্যাথোডের ইলেকট্রন গ্রহণ ক্ষমতা, এই দুইটা ক্ষমতার যোগফল হবে না? জি বুঝলা কি বলছি? জি অ্যানোডের ইলেকট্রন ত্যাগ ক্ষমতা এবং ক্যাথোডের ইলেকট্রন গ্রহণ ক্ষমতা, এই দুটার যোগফল হবে হচ্ছে আমাদের ই বা তড়িৎচালক শক্তি, জি ঠিক আছে? জি তাহলে আমরা কি করতে পারি? তাহলে সূত্রটা কেমন আসবে? সূত্র আসবে এরকম যে এই পুরো সেলটার তড়িৎচালক বল, এটাকে হচ্ছে ই নট সেল লেখা হয়, ই নট সেল মানে হচ্ছে প্রমাণ অবস্থায় জি বা প্রমাণ অবস্থা। হ্যাঁ কই গেল এইগুলো না, এগুলো সূত্র বল ই নট সেলটা, হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে ই নট সেল হচ্ছে কি প্রমাণ অবস্থায় হচ্ছে এটা তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি। জি প্রমাণ অবস্থায় কি এত ব্যাখ্যা জানতে হবে না, তুমি জেনে রাখো ই নট সেল, এই ই নট সেল বা তড়িৎচালক শক্তিটা আমরা কীভাবে বের করবো? এটা মান হবে ওই যে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব দুইটার যোগফল। অ্যানোডে তো জারণ হবে, জি অ্যানোডের জারণ হবে না, তাহলে অ্যানোডের জারণ বিভব মানে এখানে অ্যানোড হিসেবে যেহেতু জিঙ্ক কাজ করতেছে, জিঙ্কের জারণ বিভব লাগবে এই জায়গায়, ঠিক আছে? অ্যানোডের জারণ বিভব এই যে তাহলে প্লাস তাহলে এখানে হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড মানে ই নট, অ্যানোডের ব্র্যাকেটে লাগবে আমরা অক্স মানে কি অক্সিডেশন বা জারণ, জি অ্যানোডের জারণ বিভব। এর সাথে আমরা যুক্ত করব কি? এর সাথে আমরা যুক্ত করব ক্যাথোডের বিজারণ বিভব, মানে এই যে ক্যাথোডের বিজারণ মানে এটা রিডাকশন, এটা লিখে দিতে হবে রিডাকশন বা ঠিক আছে? জি এই দুটার অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ বিভব যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা ই নট সেল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মানটা পাবো। এই সূত্রতে বহু প্রশ্ন আসবে। আচ্ছা, তো এই অ্যানোডের জারণ আর বিজারণ বিভব আমরা কই দেবো? এটা প্রশ্নে দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? ধরো এই যে অ্যানোড হিসাবে এখানে কে কাজ করতেছে? জিঙ্ক কাজ করতেছে না? তাহলে জিঙ্কের একটা বিভব দেওয়া থাকতে পারে, জিঙ্কের মান কত? এই পাশে দেখি, হ্যাঁ এরকম একটা মান দেওয়া থাকবে। এই দেখো এরকম একটা মান হয়তো দেওয়া থাকবে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে এবং মান হচ্ছে -0. এরকম দেওয়া থাকলো ই নট
ই নট জিঙ্ক 2+2 জিঙ্ক, এটার মান হচ্ছে -0.76 ভোল্ট। বুঝতে পারছো? জি বুঝছো? এখন কথা হচ্ছে আমাদের তো এখানে অ্যানোডটা হচ্ছে জিঙ্ক, জিঙ্কের হচ্ছে ইয়া লাগবে তোমার জারণ বিভব লাগবে। জি এটা কি জারণ বিভব আছে না বিজারণ বিভব আছে? এটা বিজারণ বুঝো কি বিভব। হবে, কীভাবে বুঝো এটা বিজারণ বিভব? কারণ এটা হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ হয়েছে। জি বুঝছো? তাহলে এটা হচ্ছে বিজারণ বিভব, হ্যাঁ। এটা হচ্ছে বিজারণ বিভব। তো আমাদের হচ্ছে এটার জারণ বিভব মানে উল্টাটা লাগবে, উল্টা হইলে কি হবে? এটা এটা প্লাস plus হয়ে হয়ে যাবে। যাবে। বুঝছো? জি তাহলে এটা হচ্ছে আমরা কি লিখবো এখানে? ই নট জিঙ্ক টু জিঙ্ক প্লাস, উল্টাই লাগবে, জি উল্টাই লাগবে। এটার মান হবে হচ্ছে +0.76 ভোল্ট। জি ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে ওই যে জিঙ্কের এই মানটাই বসাবো, জিঙ্ক টু জিঙ্ক প্লাস, মানে এটা লিখলাম জি প্লাস, এটার মান হবে ই নট, যেহেতু ক্যাথোডের রিডাকশন হুম, মানে কপারের রিডাকশন মানে হচ্ছে কপার 2+ থেকে কপার। ঠিক আছে? জি তো জিঙ্কের ক্ষেত্রে আমরা এই মানটা পাইতেছি 0.76। হুম। আর দেখো তো কপারেরটা কত? এগুলো কি মুখস্থ করা লাগবে? এগুলা মানগুলা না, এগুলো প্রশ্নে দেওয়া থাকে। কপার 2+ থেকে কপার 0.34, 0.34। জি এটাও ইলেকট্রন গ্রহণ হয়েছে, মানে এটা হচ্ছে বিজারণ বিভব। তাহলে এটা হ্যাঁ। উল্টে দিতে হবে। উল্টে দিতে হবে কেন? এটা তো বিজারণ বিভব, হ্যাঁ, এটি ঠিক তো আছে, না, লাগবে এটা লাগবে 0.34। 1.1 তাহলে ওই যে আমরা পাইতেছি 1.1 ভোল্ট, 1.1 ভোল্ট। জি সেটা ধনাত্মক মান পাইছি, তাই না? জি তাহলে ইনার সেলের মান যদি ধনাত্মক আসে, ইনার সেলের মান যদি হচ্ছে 0 থেকে বেশি আসে, তাহলে হইতেছে এটা কি প্রকাশ করে যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়, মানে একা একাই হচ্ছে কোষগুলো বিক্রিয়া করে, বিক্রিয়া করছি মানে একা একাই কোষটা বিক্রিয়া করতে পারে। কোষ বিক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত, জি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। বুঝছো? জি যদি ইনার সেলের মান 0 আসে, ইনার সেলের মান হচ্ছে যদি 0 আসে, তার মানে বোঝায় যে কোষটা মৃত, কোনো বিক্রিয়া হবে না, এটাকে বলা হয় মৃত কোষ। 0 বা 0 থেকে ছোট 0 হইলে কোষ মৃত, কোষ হচ্ছে মৃত বোঝায়। ঠিক আছে? আর ইনার সেলের মান যদি 0 থেকে ছোট আসে, 0 থেকে ছোট আসা মানে হচ্ছে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না। তুমি যদি ব্যাটারি সংযুক্ত করো তাহলে হচ্ছে হবে বিক্রিয়া হবে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, এটাই বোঝায় না মৃত, কিন্তু বোঝায় না, খবরদার মৃত বলা যাবে না, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হইলে কি হবে? কোষ বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয়, বিক্রিয়াটা একা একাই হবে এবং হচ্ছে এই জিঙ্ক থেকে 2টা করে ইলেকট্রন কমতে থাকবে, আর জিঙ্কগুলো হচ্ছে আয়নে পরিণত হতে থাকবে। মানে এই যে আমাদের জিঙ্ক দণ্ডের সবগুলো জিঙ্ক পরমাণু সব হচ্ছে ইলেকট্রন হারায় আয়নে পরিণত হবে এবং এই জিঙ্কটা ক্ষয় হইতে থাকবে, অ্যানোডটা হচ্ছে ক্ষয় হইতে থাকবে। বুঝছো? তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলে অ্যানোড হচ্ছে ক্ষয় হয়, জি এটা মাথায় রাখো। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলে অ্যানোড হচ্ছে ক্ষয় হয়। তো এখন আমরা যদি এই হলো কাহিনী। তো এখন আমরা যদি এরকমভাবে কোনো একটা পাত্রের ভিতরে অন্য কোনো অ্যাসিড বা কোনো কিছুকে যদি হইতেছে সংরক্ষণ করার চেষ্টা করি, এবং সেই পাত্রে যে ধাতু সে যদি অ্যানোড হিসেবে কাজ করে, যদি আমরা ই নটের মান যদি এরকম ধনাত্মক পেয়ে যাই, তার মানে বোঝা যাবে যে এখানে হচ্ছে এই মানে পাত্রটা একা একা বিক্রিয়া করে হচ্ছে পাত্রটা ক্ষয় হয়ে যাবে। কথা বুঝতে পারছো তুমি আমার? কি বললাম? জি যে পাত্রের মধ্যে আমরা সংরক্ষণ করবো কোনো অ্যাসিড অথবা অন্য কোনো দ্রবণকে, সেই পাত্রের ধাতুটা যদি অ্যানোড হিসেবে কাজ করে এবং ইনট সেলের মান যদি ধনাত্মক চলে আসে, তাহলে কি হবে? কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, মানে একা একাই হইতে থাকবে। পাত্র হইতেছে ক্ষয় হয়ে একসময় ছিদ্র হয়ে যাবে। এগুলো নিয়ে প্রশ্ন আসে, বলে যে এই পাত্রের মধ্যে আমরা এইটাকে সংরক্ষণ করতে পারবো কিনা, এটাকে পারবো কিনা সংরক্ষণ করতে, এরকম প্রশ্ন আসে। বুঝতে পারছো? তো তুমি এই যে বইয়ের ভিতরে সূত্র কিন্তু অনেকগুলো লেখা আছে, এই সূত্র দেখবা না, জাস্ট একটা সূত্র দেখবা, এই নিচের সূত্রটা জাস্ট একটা সূত্র দেখবা, সব দেখতে গেলে আবার দেবে বলেই আছে। ঠিক আছে? তাহলে সূত্র হচ্ছে ইনট সেল ইকুয়ালস টু হচ্ছে ইনট মানে অ্যানোডের অক্সিডেশন আর হচ্ছে ক্যাথোডের রিডাকশন, অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ, এই দুটো মিলে হচ্ছে ইনট সেলের সূত্র।
কপার ভাই সে তামা নাকি? হুম। যদি বলে কোষ বিক্রিয়া লেখো তখন কি করবা? কোষ বিক্রিয়া মানে এই যে লিখছি না আমি, এই যেটা এরকম কোষ বিক্রিয়া লিখতে হবে। জিঙ্ক এবং কপারের কোষ বিক্রিয়া যদি চায় তখন হচ্ছে এইভাবে লিখতে হবে। লিখতে হবে কি, এই যে লিখবো হচ্ছে অ্যানোডে জারণ, অ্যানোডে হয়ে গেছে, অ্যানোডে জারণ হচ্ছে কি লিখবা, জিঙ্ক হচ্ছে এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করে, এইভাবে দেখাই দিবা 2টা ইলেকট্রন ত্যাগ করলো, এটা হয়ে গেল হচ্ছে জিঙ্ক 2+। তারপর লিখবে হচ্ছে ক্যাথোডে 2টা ইলেকট্রন ত্যাগ না করলে কি, না ঠিক আছে ত্যাগ করলে 2টা ক্যাথোডে ত্যাগিত করবে, ক্যাথোডে বিজারণ। তোর বিজারণ কী হবে, কপার 2+ আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করবে এবং পরিণত হবে হচ্ছে কপারে। ঠিক আছে, এবার আমরা যোগ করলে এই ইলেকট্রন কাটা, এখানে আসছে জিঙ্ক প্লাস হচ্ছে কপার 2+। এবার আমরা কী পাবো, এটা পাবো জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কপার। জি। এটাকে বলে কোষ বিক্রিয়া। যদি বলে কোষ বিক্রিয়া দেখো, এই হচ্ছে কোষ বিক্রিয়া। বুঝতে পারছো? জি। আর দেখো এগুলোতে বেসিকগুলো তুমি জানো কি, জানো যে জিঙ্ক এবার স্ল্যাশ দিয়ে যদি লেখা থাকে জিঙ্ক 2+, মানে কি জিঙ্কটা 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে সেহেতু এটা হচ্ছে একটা জারণ। জি। আর যদি লেখা থাকে এরকম, যদি লেখা থাকে এরকম জিঙ্ক 2+ থেকে হচ্ছে জিঙ্ক, তো আমার ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে, মানে বিজারণ বুঝেছে। বুঝলা? জি। আচ্ছা, তো আবার এইভাবে কিন্তু এদের বিভবের মান দেওয়া থাকে। কি বিভবের মান দেওয়া থাকে, এই যে এরকমভাবে E0 অফ জিঙ্ক 2+2। আচ্ছা, এটার মান হচ্ছে লেখা থাকে হচ্ছে -0.76, মানে ইলেকট্রন যে গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে এই বিজারণ বিভবের মান হচ্ছে -0.76 ভোল্ট। ঠিক আছে, এটার উল্টাটার মান হবে কিন্তু একদম উল্টা, মানে +0.76 ভোল্ট। এই মানগুলো খেয়াল করে তারপর হচ্ছে তোমাকে সূত্রে বসাইতে হবে। জিঙ্কেরটা কপারেরটা এগুলো মুখস্থ রাখবা, জিঙ্ক কপার মানগুলো, হ্যাঁ জিঙ্ক আর কপারের এই দুইটার বিজারণ বিভবের মান মুখস্থ রাখবা। হ্যাঁ না দিয়ে কি প্রশ্ন করে না করে না, কিন্তু যদি করে মাঝে মাঝে করতেও পারে। এই দেখো প্রশ্ন করছে কি, লঘু H2SO4 অ্যাসিড দ্রবণকে জিঙ্ক এবং কপার ধাতুর মধ্যে কোন ধাতুর পাত্রে রাখা সম্ভব হবে ব্যাখ্যা করো। জি। জিঙ্ক এবং কপার কোন ধাতুর ভিতরে রাখা সম্ভব হবে তা ব্যাখ্যা করো। কোন ধাতুর পাত্রে রাখা যাবে, তো পাত্রে মানে দুইটা পাত্র, জিঙ্কের পাত্র আর হচ্ছে কপারের পাত্র। তো H2SO4 অ্যাসিডটাকে আমরা জিঙ্ক পাত্রে রাখতে পারবো কিনা এটা হচ্ছে প্রশ্ন। জিঙ্ক পাত্রে রাখতে পারবো কিনা এটা হচ্ছে প্রশ্ন। তো জিঙ্ক পাত্র যদি অ্যানোড হিসেবে কাজ করে এবং E0-এর মান যদি ধনাত্মক চলে আসে তাহলে কিন্তু রাখতে পারবো না, মানে ছিট্ট হয়ে যাবে আর কি। তো আমাদের দেখতে হবে যে এটা আসলেই অ্যানোড হিসেবে কাজ করে কিনা। তো আমরা জিঙ্কে আগে থেকে অ্যানোড ধরে নিলাম। E0-এর মান যদি 0 আসে তাহলে কি পাত্রে রাখা যাবে? হ্যাঁ যাবে, 0 আসলে আর 0 থেকে কম আসলে রাখা যাবে। আর 0 থেকে বেশি দেখো E0 সেল, তো তাহলে সূত্র কি ছিল, সূত্র হচ্ছে E0 অ্যানোডের অক্সিডেশন প্লাস হচ্ছে E0 ক্যাথোডের রিডাকশন। তাহলে এখানে অ্যানোড হিসাবে কি বলছি, যদি পাত্রটা যদি অ্যানোড হিসাবে কাজ করে তাহলে পাত্র মানে জিঙ্কের পাত্র, জিঙ্কটাকে আমরা এখানে ইউজ করবো, জিঙ্কের অ্যানোড বা জিঙ্কের জারণ এখানে ইউজ করবো। তাহলে জিঙ্ক বাদবাকি অ্যানোড হিসেবে ধরে নিব। হ্যাঁ ধরে নিব, জিঙ্ক 2+ এই হচ্ছে অ্যানোড প্লাস এখানে ক্যাথোড কোনটা ছিল, ক্যাথোড হচ্ছে ওই যে হাইড্রোজেন না, জি হাইড্রোজেন 2। এদিকে কি হাইড্রোজেন তো নিব, সালফেটটা কেন নিব না? কোন সালফেট? হাইড্রোজেন। আর সালফেট লাগবে না, শুধু ধাতু নিয়ে কাজ করতে হবে।
ধাতু বা ক্যাটায়ন নিয়ে কাজ করতে হবে, এইসব ক্যাটায়ন ঠ্যান কিছু দেখতে হবে না। সেটা এরকম যদি অম্লমূল আসে আমি কীভাবে বুঝবো যে এটা ধাতু আর এটা আয়ন? কি মানে যদি এটা মানে এটা না থেকে যদি এটা জায়গায় অণু যদি থাকতো, প্রথমটা সবসময় ধাতু হয় এখন। সময় হ্যাঁ, এখন বেশিরভাগ ক্ষেত্রে সবসময় ধাতুগুলো আগে থাকে, ক্যাটায়নগুলো সবসময় আগে থাকে। যে কোনো একটা সংকেতের ভিতরে সবার আগের যেই ইয়েটা থাকে এটা সবসময় ক্যাটায়ন হয়, সেটা ধাতু হোক বা অধাতু হোক, আগে ক্যাটায়ন থাকবে। আচ্ছা ঠিক আছে। তো জিঙ্কের ক্ষেত্রে আমরা জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে -0.76, জি এই যে বিজারণ বিভব। তো আমরা তো জিঙ্কের জারণ বিভবটা ইউজ করবো, জারণ বিভব হচ্ছে +0.76, বুঝছো? জি তাহলে এখানে বসায় দাও মান +0.76। আর হাইড্রোজেন মানে H2SO হাইড্রোজেন, তো হাইড্রোজেনের জারণ আর বিজারণ দুই বিভবের মানে 0 0। তাহলে আলটিমেটলি ই নট সেলের মান আসলো 0.76। তাহলে ই নটের মানটা হচ্ছে 0 থেকে বেশি, তাই না? জি 0 থেকে বেশি, তার মানে এখানে জিঙ্কটা অ্যানোড হিসেবে সত্যি কাজ করবে এবং স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হয়ে পাত্র ক্ষয় হয়ে যাবে। সুতরাং জিঙ্কের পাত্রে H2SO রাখা যাবে না। জি আবার আমরা সেম সিস্টেমে যদি কপার পাত্রের সাথে তুলনা করি, রাখা যাবে না, সে তো কপার পাত্রে রাখা যাবে না। না, এরকম তো নাও হইতে পারে। জি হইতে পারে না, কপার পাত্রেও রাখা যাবে না। কপারটা যদি এবার অ্যানোড ধরি, হ্যাঁ, তাহলে কি এবার আবার কি এরকম হাইড্রোজেনটাকে আবার কি মানে কি বলে এটাকে অ্যানোড ধরে করতে হবে? হ্যাঁ, যেই পাত্রের কথা বলবে পাত্রটাকে অ্যানোড ধরে অঙ্ক করতে হবে। আচ্ছা, তাহলে এটা ক্যাথোড আবার মানে হাইড্রোজেনটা। হ্যাঁ হ্যাঁ, ক্যাথোড হইলে তো এই পাত্র পাত্র তো সবসময় রাখা যাবে না। পাত্র সবসময় অ্যানোড ধরবা। জি, তাহলে হাইড্রোজেন মানে এবার রাখা যাবে না কপারের পাত্রে। রাখা যাবে কি না যাবে সেটা তো আমরা আগেই বলতে পারতেছি না, তো ম্যাথ করার পরে বুঝবো। জি তাহলে কপারটাকে আমরা হচ্ছে ধরবো হলো অ্যানোড, মানে Cu থেকে Cu2+। জি আচ্ছা, হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন। আচ্ছা, কপারের মান কত? 0.34। -0.34। এটা হচ্ছে 0.34 হচ্ছে কপারের বিজারণ বিভব। এটা তো জারণ লিখছি না আমি এখানে, কপার থেকে কপার 2+ ইলেকট্রন ত্যাগ হয়েছে মানে জারণ। তাহলে কি ভাই এগুলো সবগুলো বিজারণ বিভবের না? হ্যাঁ, বইয়ে যা আছে সব হচ্ছে বিজারণ বিভব। এদিকে মাইনাস দাও, এটা বিজারণ বিভব, এটা হ্যাঁ, বিজারণ বিভব। আচ্ছা, হাইড্রোজেনের নিচে দেখি এগুলো প্লাস হয়ে যাচ্ছে। কেন? বললাম না, হাইড্রোজেনটাকে একটা পয়েন্ট হিসেবে ধরছে। এটা হচ্ছে বেশি সক্রিয় যারা তাদের বিজারণ বিভব এই যে উপরে, আর কম সক্রিয় যারা তাদের বিজারণ বিভব এই যে নিচে। মান কোনো কিছু মান দিয়ে কিছু আসে যায় না, যে কেন ঠান এগুলো কোনো আসা যায় না। তুমি হচ্ছে ওই যে মান আশা করি প্রশ্ন সব দেওয়া থাকবে, তো খেয়াল করে তুমি শুধু বসাবা যে প্রশ্নে জারণ বিভব দেওয়া নাকি বিজারণ বিভব দেওয়া, এটুকু শুধু খেয়াল করে বসাইতে হবে। তো এখানে কপারের জারণ বিভবটা -0.34, আর হাইড্রোজেন তো বললাম যে আগের থেকেই, তো হাইড্রোজেনের সবই 0 0 বুঝছো? তাহলে এটা আসছে কত -0.34 আসছে অ্যান্সার। তাহলে ই নট সেলের মানটা হচ্ছে এখানে 0 থেকে ছোট, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না। তাহলে এখানে হচ্ছে কপারটা হচ্ছে আসলে বাস্তবে অ্যানোড হিসেবে কাজ করবে না, এবং কোষ বিক্রিয়া যেহেতু স্বতঃস্ফূর্ত না, কোনো বিক্রিয়া হবে না, পাত্র ক্ষয় হবে না। বুঝতে পারছো? এই কিছু অবস্থা। আচ্ছা, এই জায়গায় কই জানি বিভব লবণ সেতু, গ্যালভানিক কোষের লবণ সেতুর ভূমিকা জানো? গ্যালভানিক কোষে লবণ সেতুর ভূমিকা। গ্যালভানিক কোষ কি? গ্যালভানিক কোষ হচ্ছে এরকম 2 কোষ বিশিষ্ট যে কোষ আছে এটাকে গ্যালভানিক কোষ বলা হয়, বা ড্যানিয়েল সেল গ্যালভানিক কোষ। এখানে হচ্ছে এইটা হচ্ছে অ্যানোডের পাত্র, এবং এখানে একটা দ্রবণ থাকে। এখানে হচ্ছে জিঙ্ক SO4, আর এটা হচ্ছে জিঙ্কের দণ্ড, এই যেটা এই পাশে হচ্ছে কপারের দণ্ড যেটা ক্যাথোড হিসেবে কাজ করে। এখানে হচ্ছে CuSO4, বুঝতে পারছো? তো পাত্রের মাধ্যমে আমরা
তারের মাধ্যমে আমরা সংযুক্ত করলাম, তারপর হচ্ছে হ্যাঁ তারের মাধ্যমে সংযুক্ত করা হলে বিক্রিয়া একা একা ঘটে এবং এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এখান দিয়ে কেন তড়িৎ প্রবাহিত হয়? কারণ এখানে হচ্ছে জিঙ্ক কী করতেছে, ইলেকট্রন ত্যাগ করতেছে এবং হচ্ছে জিঙ্ক 2+ পরিণত হইতেছে, তাই না? জি ওই ইলেকট্রনটাই যখন এই সাইডে যায়, তখন হচ্ছে আমরা বিদ্যুৎ প্রবাহ দেখতে পাই। এবং এই ইলেকট্রনটা এখানে আসার পরে কি হয়, এই পাত্রের মধ্যে যেহেতু Cu2+ আয়ন আছে না, জি এই আয়নগুলো ওই ইলেকট্রনগুলোকে ক্যাথোড থেকে গ্রহণ করে সে হচ্ছে কপার ধাতুতে পরিণত হয়ে ক্যাথোডের গায়ে লেগে থাকে। বুঝতে পারছো? জি তাহলে বিক্রিয়া যত আগাইতেছে, সময় যত আগাইতেছে, তত কি হবে, টাইম বাড়ার সাথে সাথে অ্যানোডের জিঙ্কটা আস্তে আস্তে ক্ষয় হইতেছে। এবং এই যে এইখানে এই পাত্রের মধ্যে জিঙ্ক 2+ আয়নের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। আবার ক্যাথোড পাত্রের মধ্যে কি হইতেছে, কপারের অনেকগুলো Cu2+ আয়ন ছিল, এগুলো ইলেকট্রন গ্রহণ করতে করতে কপার ধাতুতে পরিণত হয়ে ওর সাথে লাগতেছে। তাহলে পাত্রের এই দ্রবণের মধ্যে, এই দ্রবণের মধ্যে কপার আয়নের পরিমাণ কমে যেতেছে না? জি বুঝতে পারছো? এক পাত্রের ভিতরে জিঙ্ক 2+ আয়নের পরিমাণটা বাড়তেছে, আরেক পাত্রের ভিতরে কপার 2+ আয়নের পরিমাণ কমতেছে। তো এখানে একটা ইমব্যালেন্স হয়ে গেল না? কারণ এখানে সালফেটের পরিমাণ বাড়তেছে না, কিন্তু জিঙ্কের পরিমাণ বাড়তেছে। বুঝতে পারছো? মানে ধনাত্মক আয়নের পরিমাণ বাড়তেছে, ঋণাত্মক আয়নের পরিমাণটা বাড়তেছে না। আবার এই পাশে ধনাত্মক আয়নের পরিমাণ কমতেছে, কিন্তু সালফেটের পরিমাণ হচ্ছে স্থির। এটা ইমব্যালেন্স হয়ে যায়। ইমব্যালেন্স হয়ে গেলে এই জিনিসটা কাজ করবে না, এই পুরো কোষটা হচ্ছে আর কাজ করবে না। বুঝছো? তো এই জিনিসটাকে কাজ করার জন্য, ব্যালেন্স করানোর জন্য হচ্ছে এখানে হচ্ছে একটা লবণ সেতু দিয়ে দেওয়া হয়। এখানে হচ্ছে একটা লবণ সেতু, মানে এইটা হচ্ছে একটা পাইপের ভিতরে থাকে হচ্ছে লবণ মিশ্রিত তুলা ভর্তি করা থাকে। বুঝছো? জি তো এই লবণ সেতুর কাজটা কি? লবণ সেতুর কাজ হচ্ছে এই লবণ সেতুর ভিতরে পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা যাইতে পারে লবণ হিসেবে, অথবা পটাশিয়াম নাইট্রেট KNO3 ইউজ করা যাইতে পারে। এদের কাজ কি? এখানে যে পটাশিয়াম আয়ন K+ আয়নটা করে কি, যেই পাত্রের ভিতরে ধনাত্মক আয়নের পরিমাণ কমবে সেই দিকে যায়। যেমন আমরা কি দেখছি, এখানে কপার 2+ মানে ধনাত্মক আয়নের পরিমাণ কমে গেছে, তাই না? তো এখানে পটাশিয়াম আয়নটা মানে ধনাত্মক যে আয়নটা, সে হচ্ছে এই বরাবর আসে, এইদিকে সেটাকে ব্যালেন্স করে, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের পরিমাণকে ব্যালেন্স করে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? আর এই পাশে কে আসবে? এই পাশে হচ্ছে যেহেতু জিঙ্কের পরিমাণ অনেক বাড়তেছে, সালফেটের পরিমাণ বাড়তে পারতেছে না, তো জিঙ্ককে ব্যালেন্স করার জন্য এই পাশে ঋণাত্মক আয়ন মানে ক্লোরাইড আয়ন, অথবা আমরা যদি KNO3 ইউজ করি তাহলে নাইট্রেট আয়ন হচ্ছে এই পাত্রের মধ্যে আসবে। কথা বুঝতে পারছো? এভাবে হচ্ছে লবণ সেতু এভাবে কাজ করে, দুইটাকে ব্যালেন্স করার জন্য কাজ করে। এটা কিন্তু অনুধাবনের প্রশ্নে আসে, মাস্ট করতে হবে। আসলে বুঝলাম সবই, কিন্তু এদিকে ভাই জিঙ্কের পরিমাণটা বাড়তেছে কিভাবে? জিঙ্ক আয়নের পরিমাণ বাড়তেছে কিভাবে? এই যে জিঙ্ক সালফেট থেকে ভেঙে নাকি? জিঙ্ক সালফেট থেকে ভাঙবে কেন? জিঙ্ক সালফেট তো এখানে দ্রবণের ভিতরে আছেই অলরেডি, আছে না? আছে। জিঙ্কের পরিমাণটা বাড়তেছে। জিঙ্কের পরিমাণ বাড়তেছে। এই যে তোমার জিঙ্কের দণ্ডটা দেখতেছো না? হ্যাঁ, এটা জিঙ্কের দণ্ড। এটা জিঙ্কের দণ্ড। তো জিঙ্কের দণ্ড না, ও তো অটোমেটিক্যালি বিক্রিয়া করতেছে, ইলেকট্রন ত্যাগ করতেছে এবং জিঙ্ক 2+ আয়ন হিসেবে পাত্রের এই দ্রবণের ভিতরে আসতেছে। বুঝতেছো? থাকতেছে আর কি নাকি? হ্যাঁ বুঝছি ভাই, ঠিক আছে। এবার বুঝছো? এগুলো কাহিনী। তাই সামনে যাই। এটা কি ছিল? এটা হচ্ছে লবণ সেতুর ভূমিকা, গ্যালভানিক কোষ। দেখছো যে প্রমাণ কোষ বিভাগ বের করার কাহিনী সব এই জায়গায়। ধনাত্মক হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, E0 মান 0 হলে এটা হলো গিয়ে সাম্যাবস্থায় আছে বা কোষটা মৃত বা নিষ্ক্রিয়। ঋণাত্মক হলে তখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে না। জি আচ্ছা, তড়িৎদ্বার ও কোষের বিভব সংক্রান্ত নার্নস্ট সমীকরণ। আচ্ছা, এখানে কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে আমরা যে E0 যে জিনিসপত্র যেগুলো পড়লাম, E0
সেলের কাহিনী। ই নট মানে হচ্ছে প্রমাণ কোষ বিভব। ই নটটা কি? ই নট হচ্ছে ই নট সেল, এটা হচ্ছে প্রমাণ কোষ বিভব। জি। প্রমাণ কোষ বিভব জিনিসটা কি? প্রমাণ কোষ বিভব হচ্ছে যদি আমরা 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় সব কিছু ঘনমাত্রা যদি 1 মোলার করে রাখি, 1 মোলার এরকম ঘনমাত্রায় যদি রাখি, তখন যেই জিনিসটা বের হবে সেটাকে বলা হয় প্রমাণ কোষ বিভব। বুঝতে পারছো? এখন এখন আমি যে একটা সেল বানাবো, আমি যেখানে যে একটা মানে সেল যে বানাবো, একটা কোষ যে বানাবো, এখানে তো 1 মোলার নাও থাকতে পারে, পরিবেশের টেম্পারেচার 25°C নাও থাকতে পারে, ভিন্নও থাকতে পারে। বুঝছো? তখন সেই ক্ষেত্রে এটার অ্যাকচুয়াল মানে এই কোষটার অ্যাকচুয়াল যে তোমার তড়িৎচালক বল সেটা বের করবো কীভাবে? সেটা বের করার সূত্রটাই হচ্ছে না নষ্টের সমীকরণ। ঠিক আছে? কি বলছি বলো তো? এটা তো প্রমাণ কোষ বিভব, কিন্তু আমি তো প্রমাণ অবস্থায় কোষটাকে নাও বানাইতে পারি, ভিন্ন করে বানাইতে পারি। ভিন্ন করে বানাইলে সেটার তাহলে যে ভিন্ন যে রেজাল্ট সেটা বের করবো কীভাবে? সেটা বের করার সূত্রই হচ্ছে এই না নষ্টের সমীকরণ। না নষ্টের সমীকরণটা কই? এই যে কি লিখছি? একবার সূত্রটা ভাই এক এক রকম ভাবে দেখি আমি। দাঁড়াও দেখাইতেছি, সূত্র দেখাইতেছি। ই নট সেল মাইনাস আর টি বাই এফ লন। হ্যাঁ, তাহলে এটা না নষ্টের সমীকরণ হচ্ছে ই সেল ইকুয়ালস ই নট সেল মানে প্রমাণ অবস্থায় এটার তড়িৎচালক বল কেমন হতো সেটা আমাদের লাগবে। ই নট সেল মাইনাস হচ্ছে আর টি বাই এন এফ। আর টি, এই আর জিনিসটা কি মনে আছে? কিসের? তুমি বারবার হৃদবাগ ধ্রুবক বলো কেন? আর কে? সরি, এটা হচ্ছে হৃদবাগ ধ্রুবক তো আর এইচ, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। হ্যাঁ, এটার মান হচ্ছে 8.314। এটা হচ্ছে 314। এখানে কিন্তু 0.082 বসানো যাইবে না, বুঝছো? 0.082 শুধুমাত্র, হ্যাঁ, ওইটা শুধুমাত্র লিটার অ্যাটমসফিয়ার চাপ এবং আয়তনের ক্ষেত্রে। আর নর্মালি এসআই একক আমরা এখানে ইউজ করবো, যেহেতু কুলম্বের হিসাব, তড়িৎচালক বল দিয়ে বের করবো ভোল্টেজ হিসাবে, এরা সবাই এসআই একক। সুতরাং আর এর মানও এসআই একক 8.314 বসাইতে হবে। টি এর মান হবে টেম্পারেচার, ক্যালভিন টেম্পারেচার 273°C হইলে, 25° হইলে বা অন্য কিছু হলে অন্যরকম। আচ্ছা, যাই হোক, নিচে হচ্ছে এনএফটা কি? এফটা হচ্ছে কি 96,500 আর এনটা হচ্ছে মূল সংখ্যা। এফটা কি? 96,500 না? হ্যাঁ, 96500, 96,500। আর এন হচ্ছে কি? মূল সংখ্যা না? মূল সংখ্যা না, এন হচ্ছে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হলো, এটা হচ্ছে সেই এন। যাই হোক, এরপরে সূত্রে কি আছে? হচ্ছে লন। আর এখানে কি হবে? এখানে হচ্ছে উৎপাদায়ন আর নিচে হচ্ছে বিক্রিয়কায়ন। হ্যাঁ, উপরে হচ্ছে উৎপাদায়ন, আর নিচে হচ্ছে বিক্রিয়কায়ন। এখানে এই যে এক্স দিলাম কেন? এক্স আর ওয়াই দ্বারা হচ্ছে আর ইয়া বোঝায়, কি বলে? মূল সংখ্যা বোঝায়। মূল সংখ্যা বোঝায়, মূল সংখ্যা। তাহলে এটা হচ্ছে সূত্র, ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ। লন উৎপাদায়ন, নিচে হচ্ছে বিক্রিয়কায়ন, এই দুটার ঘনমাত্রা। আচ্ছা, তো এই উৎপাদন আর বিক্রিয়কায়ন জিনিসটা কি? উৎপাদন আর বিক্রিয়কায়ন হচ্ছে ওই যে মাত্র আমরা এখানে এই যে কাহিনী করলাম না, এই যে এগুলো করলাম না, এটাকে ধীরে একটু নিয়ে আসি নিচে। ডুপ্লিকেট হলো না?
আচ্ছা দেখো এখানে কি হলো, এখন এই দুটো যোগ বিয়োগ করলে, এই দুটোকে যোগ বিয়োগ করলে এখানে হচ্ছে জিঙ্ক প্লাস হচ্ছে Cu2 প্লাস। তো আমরা এই সামনে আগাই, তাহলে এই পাশে হবে হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস হচ্ছে কপার। বুঝতে পারছো? তাহলে উৎপাদ আয়ন কোনটা? উৎপাদ আয়ন হচ্ছে এই যে জিঙ্ক 2 প্লাস যেটা তৈরি হইলো, বিক্রিয়ক আয়ন হচ্ছে কপার 2 প্লাস। তাহলে জিঙ্ক 2 প্লাসের যে ঘনমাত্রা সেটা হচ্ছে উপরে বসবে, আর কপার 2 প্লাসের যে ঘনমাত্রা সেটা হচ্ছে নিচে বসবে। বুঝতে পারছো কি বলছি? ঘনমাত্রা আয়নটা, হ্যাঁ, এই আয়নের ঘনমাত্রাটা নিচে বসবে। ঘনমাত্রা কত? ঘনমাত্রা যেখানে তো প্রশ্নে দেওয়া থাকবে ইনফরমেশন, সেই অনুযায়ী বের করতে হবে। আচ্ছা আচ্ছা, আর এনটা কি? এন হচ্ছে এই যে দুইটা ইলেকট্রনের আদান প্রদান হলো, একজন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে আর একজন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, এই দুই হচ্ছে এনের মান। বুঝলা? জি। তাহলে এই সূত্র মনে রাখতে হবে। আর এন এর মানে, আর এন এর জিঙ্ক যদি মনে করেন একটা মূল দুইটা আরেকটা মূল তিনটা, এমনি যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি তখন সমতা করার জন্য গুণ ভাগ দিয়ে তারপর সমতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমতা করার জন্য এভাবে সমতা করবা, এরপরে দেখতে হবে যে কত ইয়া হলো। এনের মান। তোমাকে আমি আরেকটা লাইন দেখাই, ওই দেখলাম মাত্র, ওই যে দেখলাম এই যে দেখো নিকেল এরকম আসতে পারে কোষ বিক্রিয়া, নিকেল প্লাস হচ্ছে 2Ag প্লাস। তারপর এখানে কি আসতে পারে? নিকেল 2 প্লাস প্লাস হচ্ছে 2Ag। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে বিক্রিয়ক আয়ন কোনটা, উৎপাদন কোনটা? এটা হচ্ছে বিক্রিয়ক আয়ন, এটা হচ্ছে উৎপাদন, তাই না? উৎপাদনের ঘনমাত্রা যাবে উপরে, বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা যাবে নিচে। ঠিক আছে, উৎপাদনের বিক্রিয়ক আয়নের সাথে একটা 2 আছে, এই 2টা হচ্ছে এইখানে বসবে স্কোয়ার হিসাবে, এই জন্য এখানে এই যে ওয়াই আর এখানে এক্স লেখা হয়েছে। তাহলে বিক্রিয়ক আয়নের এই যে সামনে যদি কোনো মূল ঠোঁট সংখ্যা থাকে তাহলে এখানে এটা কোনায় বসবে, আর সামনে যদি কোনো মূল থাকতো তাহলে সেটা ওই কোনায় বসতো। এই যে সামনে না 2 আছে, আছে তো, সেটাই কোনায় বসবে বললাম তো। ও আচ্ছা, এটা তো আয়ন না, ওকে তুমি ধরবা না, এই যে আয়ন ধরতে হবে। হ্যাঁ জি। এই দেখো তোমাকে একটা প্রশ্ন দেখাই, এই প্রশ্নটা দেখো 4.31। তোমাদের নিচের কোষটির কোষ বিভাগ গণনা করো। নিচের কোষের গণমাত্রা দেওয়া আছে নিকেলের আর সিলভারের। বলছে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই না? জি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষটির কোষ বিভাগ বের করতে হবে। কোষ বিভাগ হচ্ছে কত, এটা চাইছে। আচ্ছা, আর এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এরকমভাবে লেখা আছে Ni2 প্লাস, পরে ব্র্যাকেটে লেখা হচ্ছে 0.1 মোলার লেখা আছে, বুঝছো? একটা স্ল্যাশ দেওয়া, দেওয়া, তারপরে Ag লেখা, Ag প্লাস, এবং হচ্ছে এটার সাথে লেখা কিন্তু 0.2 মোলার। হ্যাঁ, আবার স্ল্যাশ দেওয়া Ag সলিড। জি। আচ্ছা, এটা দ্বারা কি বুঝো তুমি বলো? এটা দ্বারা বুঝতে পারছি যে নিকেল 2 প্লাস, এটা দ্বারা এটা দ্বারা এই জিনিসটা দ্বারা বোঝায় যে এখানে নিকেল থেকে নিকেল 2 প্লাস হয়েছে, নিকেল থেকে নিকেল 2 প্লাস হয়েছে, মানে এই নিকেল হচ্ছে জারিত হয়েছে, জারণ হয়েছে, মানে এটা অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড। স্ল্যাশ দেওয়া, এবং কোষের আরেক সাইডে হচ্ছে সিলভার থেকে সিলভার, মানে সিলভার প্লাস আয়নটা সিলভারে পরিণত হয়েছে, মানে সিলভারটা এখানে ক্যাথোড। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। এতটুকু তো আমরা বুঝলাম। এবার দেখো এই যে ব্র্যাকেটে লেখা 0.1 মোলার, মানে নিকেলের পাশে লেখা তো নিকেল 2 প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া এখানে, আবার এখানে Ag এর ঘনমাত্রা দেওয়া আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আগে কোষ বিক্রিয়া লিখি,
যেহেতু নিকেল থেকে নিকেল 2+ মানে জারণ হয়েছে, তাহলে কি লিখবো? অ্যানোডে জারণ। অ্যানোডে জারণ। অ্যানোডে জারণ কোনটা? ওই যে নিকেলের জারণ হয়েছে। নিকেল কটা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা ইলেকট্রন ত্যাগ করছে। 2টা ইলেকট্রন ত্যাগ করছে, হয়েছে হচ্ছে নিকেল 2+। তারপর হচ্ছে ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে বিজারণ হচ্ছে সিলভার প্লাস, ও হচ্ছে গ্রহণ করছে একটা, যেহেতু সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে হবে হচ্ছে সিলভার। বুঝছো? তো তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করার জন্য 2টা সিলভার আয়ন, 2টা ইলেকট্রন, 2টা সিলভার। বুঝতে পারছো? এটা যোগ করো, যোগ করলে পাবা কি? পাবা হচ্ছে নিকেল প্লাস 2 Ag প্লাস, এখানে পাবো হচ্ছে নিকেল 2+ প্লাস হচ্ছে Ag 2Ag। তো যাই হোক, আচ্ছা এখানে আরও কি দেওয়া ছিল, মানে প্রশ্নে আরও দেওয়া ছিল হচ্ছে এরকম দেওয়া ছিল E0 Ni2+ থেকে হচ্ছে Ni, এর মান কত দেওয়া ছিল? -0.25 ভোল্ট দেওয়া ছিল। তারপর হচ্ছে আর কি দেওয়া ছিল? E0 Ag প্লাস বাই Ag, এটার মান কত দেওয়া আছে? প্লাস 0.80 ভোল্ট, এটা দেওয়া আছে। বুঝছো? আচ্ছা এখন আমাদের সূত্র অনুযায়ী E0 সেল বের করতে হবে আগে। E0 সেলের মান কত? E0 সেল হবে কি? E0 অ্যানোডের অক্সিডেশন, অ্যানোডের জারণ বিভব মানে অ্যানোডের অক্সিডেশন প্লাস E0 ক্যাথোডের রিডাকশন। বুঝতে পারছো? অ্যানোডের অক্সিডেশন আর ক্যাথোডের রিডাকশন। আচ্ছা তাহলে এখানে অ্যানোড কি আর ক্যাথোড কি? অ্যানোড হচ্ছে এই যে দেখো নিকেলের জারণ হয়েছে না, তাহলে নিকেল হচ্ছে এখানে অ্যানোড, নিকেলের হচ্ছে অ্যানোড। বুঝছো? আর এই যে অর বিজারণ হয়েছে সিলভারের, তাহলে সিলভার হচ্ছে এখানে ক্যাথোড। তাহলে নিকেলের জারণ বিভব, নিকেলের জারণ বিভব লাগবে, নিকেলের জারণ বিভব লাগবে। মানে নিকেলের জারণ বিভব মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হইল, নিকেল থেকে যে নিকেলে কনভার্ট হইল, নিকেল 2+, এই বিভবটা লাগবে। প্লাস লাগবে কি? প্লাস লাগবে হচ্ছে E0 ক্যাথোডের বিজারণ, মানে হচ্ছে এই যে Ag থেকে সে ইলেকট্রন গ্রহণ করে যে Ag হইল, বিজারিত যে হইল, সেই বিজারণ বিভব লাগবে। বুঝতে পারছো? এখন দেখো এগুলোর মান দেওয়া আছে কিনা তোমার কাছে? দেওয়া আছে। দেখো এখানে হইতেছে আমার লাগবে নিকেল থেকে নিকেল 2+ এর বিভব দেওয়া নাই, দেওয়া আছে উল্টাটা দেওয়া আছে, উল্টাটা দেওয়া আছে। তাহলে উল্টাটা যদি দেওয়া থাকে, এটাকে যদি আমি সোজা করি তাহলে কি হবে? নিকেল থেকে নিকেল 2+, মানে একটু ইয়া করলে ঘুরাই দিলে তখন ওইগুলোকে +0.25 আসবে। বুঝছো? জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আর Ag থেকে Ag এটা মান দেওয়া আছে না? এখন এদের মান তুমি বসাই দাও। এখানে আসবে হচ্ছে 0.25 প্লাস হচ্ছে 0.80, কত আসবে? এটা আসবে হচ্ছে মানে 1.05 ভোল্ট আসলো। এরা E0 সেলের মান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ঘুমের থেকে কি মাত্র উঠছো? আচ্ছা তাহলে কতক্ষণ পরে কল দিই, তুমি করতে থাকো। হ্যালো হ্যালো, একটু পরে কল দিয়েছি। আচ্ছা E0 সেলের মান গেল
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের হচ্ছে কোষ বিক্রিয়া একবার দেখাইতে হবে, এটা কি দেখাইছি আমরা? হ্যাঁ, এই যে উপরে দেখানো হয়েছে, উপরে দেখানো হয়েছে। এখন তুমি দেখো এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কটা? দুইটা ইলেকট্রনের কিন্তু আদান প্রদান হয়েছে। দুইটা ইলেকট্রন একজন ত্যাগ করছে, আর একজন দুইজনে মিলে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন আদান প্রদান। তাহলে এখানে এন এর মান হচ্ছে 2, বুঝতে পারছো? এখন আমরা সব মান বসাই দিই, চলো। পুরা কোষের তরিচালক শক্তির তরিচালক বলে মান আসবে ই নট সেল মাইনাস ইনার সেল মাইনাস RT বাই NF, RT বাই NF। হ্যাঁ, তারপরে কি ছিল? লন। উপরে হচ্ছে উৎপাদায়নের ঘনমাত্রা। উৎপাদায়ন কোনটা? উৎপাদায়ন হচ্ছে নিকেল। এই যে উৎপাদায়নের ঘনমাত্রা নিকেলের ঘনমাত্রা, নিকেল 2+ ব্র্যাকেট। আর নিচে হচ্ছে বিক্রিয়কায়নের ঘনমাত্রা। বিক্রিয়কায়ন কোনটা? এই যে এই যে সামনে একটা 2 আছে, দেখছো? তাহলে এজির ঘনমাত্রা এই 2 হচ্ছে স্কোয়ার হিসেবে চলে যাবে। এখন আমরা সবগুলোর মান বসাই দিই। ই নট সেলের মান পেলাম 1.05 মাইনাস আর এর মান হচ্ছে 8.314। টি এর মান কত? টি এর মান হচ্ছে টেম্পারেচার কত দেওয়া ছিল? 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কেলভিনে নিলে 298 কেলভিন, 273 যোগ করে। এনের মান হচ্ছে কত? 2। আর ফ্যারাডে হচ্ছে 96500। ঠিক আছে? লন লন কিন্তু এটা কিন্তু গুণ অবস্থায় আছে এখানে। লন। এবার নিকেল এবং সিলভারের ঘনমাত্রা এটা কিন্তু দেওয়া ছিল ওই জন্য, এই যে 0.1 আর হচ্ছে 0.2। তাহলে উপরে বসবে হচ্ছে 0.1, নিচে বসবে 0.2 এর স্কোয়ার। এখন সবগুলোর মান ক্যালকুলেটারে বসাই দাও, দেখো কি আসে। মাইনাস 314 ইন্টু 298, নিচে হচ্ছে 2 ইন্টু 96500। তারপরে ইন্টু দিও, হ্যাঁ লন দাও। নিচে দাও হচ্ছে 0.2 স্কোয়ার। ব্র্যাকেট শেষ করো। 1.038 এই হচ্ছে আমাদের এত ভোল্ট আসলো। জি, বুঝতে পারছো? জি। তাহলে পারবা না? ইনশাল্লাহ পারবা। ওদের 1.06 কেন আসে দেখি। এরা লক দিয়ে করছে, আমরা লন দিয়ে করছি, একই তো। এক না, লক দিয়ে করলে অন্য একটা মান এখানে আসবে, অন্য একটা মান। ভি আসলো কি ঠিক? ভিটা কি? ভি কি? ও ভোল্ট। 0.592 ভোল্ট। 0.592 কই থেকে আসে? কোন বিভাগ সমীকরণ? এখানে 0.592 মনে হবে এটাই আর মান। আর এর মান মনে করছে নাকি? আর এর মান না, এই তোমার আর এফ এগুলো সব কনস্ট্যান্ট না? জি, কনস্ট্যান্ট মানে একসাথে হিসাব করে ফেলছি। আর এটা দিয়ে কী দেওয়া আছে? 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা মানে প্রমাণ অবস্থা। বুঝছি, একসাথে হিসাব করে এটা লাগে প্রমাণ অবস্থা। RTNF দেখি আর এর মান এত 298 প্রতি মোল বিক্রিয়া। হ্যাঁ, আমরা যেটা করছি এটাও হবে, এইভাবেও হবে। আর 25 ডিগ্রি সেলসিয়াস। আর এই সূত্রটা হচ্ছে একদম স্পেসিফিকভাবে ইয়ার জন্য আর কি, 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এই সূত্রটা, এই যে এটা দেখাই, এই যে ই নট সেল, সরি ই নট না, তো ই সেল, ই সেল ইকুয়ালস হচ্ছে ই নট সেল মাইনাস
ই সেল মাইনাস এই যে উপরে হচ্ছে 0.0592, নিচে হচ্ছে এন ইন্টু লগ উপরে উৎপাদায়ন, নিচে হচ্ছে বিক্রিয়কায়ন, হচ্ছে বিক্রিয়কায়ন। স্পেসিফিকভাবে শুধুমাত্র 25°C জন্য 25°C। সূত্রটা বসাইলে হয়, লন দিয়ে করা যায়, লন এখানে তো লন কিউ। হ্যাঁ ঠিক আছে, আর কি আছে দেখে ওই কোষ আছে কতগুলো, এই কোষ তোমার নিজের করতে হবে, এই কোষ তোমার নিজের করতে হবে। এগুলো কেমনে কি মানে কি বলছি দিবি? এগুলো আমি তোমাকে তো এখন কিছু বলতে পারবো না, এখন এগুলো বললে তুমি কিছুই বুঝবো না। কোষ হচ্ছে দুই প্রকার, ওই গেল। কোষ হচ্ছে দুই ধরনের, এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ আর হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, ঠিক আছে? এগুলো দিয়ে কি সিকিউ সরি হ্যাঁ সিকিউ আছে নাকি? হ্যাঁ সিকিউতে আসে। কোষ হচ্ছে দুই ধরনের করতে বলে নাকি? হ্যাঁ, এটা গঠন বর্ণনা করতে বলে, কীভাবে গঠিত হয়েছে। কোষ হলো দুই প্রকার, তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এক বা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ শুধু এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ কোনটা? ড্যানিয়েল সেল আছে না, দুইটা সেল থাকে আলাদা আলাদা, এই যে ড্যানিয়েল সেল, এগুলো হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, সরি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, ড্যানিয়েল সেল। তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বোঝায়? যেই কোষে হচ্ছে রাসায়নিক জারণ বিজারণের ফলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয় স্বতঃস্ফূর্তভাবে, একা একাই, বাইরে থেকে আমাদের ব্যাটারি দিতে হয় না। তড়িৎ রাসায়নিক কোষ মানে হচ্ছে নিজেরা বিক্রিয়া করে আমাদেরকে কারেন্ট দিবে, নিজেরা বিক্রিয়া করে আমাদেরকে কারেন্ট দিবে, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে বাইরে থেকে ব্যাটারি সংযুক্ত করলে এরপরে ভিতরে বিক্রিয়া হয়ে শক্তিটা সঞ্চিত হয়, পরবর্তীতে সেই সঞ্চিত শক্তি আমরা আবার ইউজ করতে পারি উল্টা রিয়াকশনের মাধ্যমে, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা, তো এই যে হচ্ছে আমরা যে এই যে দেখো যে ট্যাপটা ইউজ করতেছি, ট্যাপের ভিতরে ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়া হইতেছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে, সেই বিদ্যুতের ফলে ট্যাপটা চলতেছে, বুঝছো? এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, বুঝতে পারছো? আর যখন চার্জ যখন 0 হয়ে যাবে তখন আমি চার্জারে কানেক্ট করব, চার্জারে কানেক্ট করলে কি হবে? চার্জ হচ্ছে আবার রিচার্জ হয়। তো এখানে কি ঘটনা ঘটে? যখন আমি বাইরে থেকে কারেন্ট দিলাম, ওই কারেন্টের ফলে ওর ভিতরে আবার উল্টাভাবে রিয়াকশন হয়ে এই রাসায়নিক যে শক্তিগুলা এগুলো আবার সঞ্চিত হইল, যে শক্তিটা আমি ইউজ করছি সেই শক্তি হচ্ছে আবার সঞ্চিত হইল, বুঝতে পারছো? তখন হচ্ছে এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। ইউজ করলে রাসায়নিক কোষ কি তুমি যদি শক্তি পাও আর ক্রিয়া বিক্রিয়ার ফলে, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আর তুমি যদি নিজে থেকে বাইরে থেকে একটা ব্যাটারি সংযুক্ত করো তখন হচ্ছে বিশ্লেষ্য কোষ। প্রাইমারি কোষ আর সেকেন্ডারি বা গৌণ কোষ আছে। প্রাইমারি কোষ হচ্ছে গ্যালভানিক কোষ, শুষ্ক কোষ। শুষ্ক কোষ মানে হচ্ছে ড্রাই সেল আছে না, ওই যে পেন্সিল ব্যাটারিগুলা, এগুলো হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। গৌণ আর সেকেন্ডারি কোষ হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, নিকেল ব্যাটারি। যাক, ব্যাটারি পার্টটা মানে আসলেও একটু কম ইম্পর্টেন্ট, ব্যাটারি পার্ট তুমি একা একা বলতে পারবা, এত করার টাইম নাই যদিও, এই জন্য আমি বেশি জোরে দিয়েছি না। তুমি ওই যাতে কী বলবা আমি বলি, এই লেড স্টোরেজ ব্যাটারি আর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এই দুটার পার্থক্য আছে মনে হয়। এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের সুবিধা অসুবিধা, লেড স্টোরেজ ব্যাটারি ব্যবহারের সুবিধা অসুবিধা, এগুলো হচ্ছে পড়বা। এগুলো নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে যে এই ব্যাটারির সুবিধা অসুবিধা কী, ফুয়েল সেলের প্রকারভেদ এবং এটার সুবিধা অসুবিধা, এগুলো পড়বা। ভিতরে এগুলো পড়া মনে থাকবে না, এগুলো পড়া দরকার নাই। এগুলো গঠন এগুলো এখন মনে থাকবে না, এগুলো পড়ার দরকার নাই। আর তো নাই অর্থাৎ কিছু। এটা আমি তোমাকে সংক্ষেপ রিভিউ করলাম আর কি, যে এইসব যদি পড়ো তাহলে তোমার উপকার।